যে কোনো এক্সামে যেখানে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে 25টা কোশ্চেন হয় এমসিকিউতে, সেখানে 10 থেকে 12টা কোশ্চেন অর্গানিক থেকে হয়, 8টা সিকিউ। তার ভিতরে যখন কঠিন করতে চাইবে তখন সেখান থেকে 3টা সিকিউ দিবে অর্গানিক থেকে। সহজ করতে চাক বা না চাক 2টা কোশ্চেন থাকবেই। আর যে কোনো ইউনিভার্সিটি এক্সামে 100টা এমসিকিউ যেখানে থাকে, 25টা এমসিকিউ যেখানে শুধুমাত্র কেমিস্ট্রি থেকে থাকে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইনক্লুডেড, সেখানেও 8 থেকে 9টা কোশ্চেন থাকে অর্গানিক থেকে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম কঠিন হয় শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি কঠিন করার জন্য। তার মানে অর্গানিক কেমিস্ট্রি তুমি যত ভালোভাবে পড়তে পারো, অর্গানিক কেমিস্ট্রি ভালো পারা মানে অন্যজনের সাথে তোমার একটা ডিফারেন্স তৈরি করা। ধরো যে বলে না টপারদের সাথে অন্যজনের ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে কিছু মেগা চ্যাপ্টার, যেমন অর্গানিক কেমিস্ট্রি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস, যেটা পার্ট আছে ক্যালকুলাস এবং অর্গানিক কেমিস্ট্রি, এটা অন্য একটা স্টুডেন্টের থেকে তোমার একটা ভালো ডিফারেন্স তৈরি করবে। কম্পিটিটিভ এক্সামে যেখানে 1 নাম্বার 2 নাম্বার খুবই বেশি ইফেক্ট ফেলে, সেই ধরনের এক্সামে এখানে তুমি যদি ভালো মার্ক তুলতে পারো, অর্গানিক কেমিস্ট্রিতে ভালো মার্ক তুলতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক খুব তাড়াতাড়ি কাছে চলে আসবে। মানে ধরো টপ করতে গেলে এই অধ্যায়গুলোতে বেস্ট একটা প্রিপারেশন থাকা লাগবে। সো এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য, পুরাটার জন্যই অর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে পড়া লাগবে। বিশেষ করে এমসিকিউ এর জন্য তো মারাত্মক গুরুত্বপূর্ণ। সিকিউ তো বুঝতেইছো, কিছু বলার নাই। তাহলে আমরা শুরু করে দিব অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। জৈব রসায়ন, প্রথমে আসি জৈব রসায়ন। জৈব রসায়ন এটার প্রথমে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জৈব রসায়নের একটু ইতিহাস আছে, এই ইতিহাস সম্পর্কে জানা লাগবে। দেখো এটাতে অর্থাৎ জৈব রসায়নে একটা ক্লাসও মিস দিবা না, বুঝছো? এটা আমার, ধরো আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমারও বেস্ট একটা ফেভারিট চ্যাপ্টার ছিল জৈব রসায়ন, খুব ভালো লাগতো। অতএব এটা আমি সেইভাবে পড়াবো, একটা ক্লাসও মিস দিবা না। দেখো জৈব, এবং কোশ্চেনও করবো আমি, যে একটা ক্লাসে আমি পড়াবো তার নেক্সট ক্লাসে আমি কিন্তু র্যান্ডমলি কোশ্চেন করবো। অন্য অধ্যায়ে করছি কি না করছি সেটা দেখার বিষয় না, এই অধ্যায় থেকে মাস্ট করবো, কোশ্চেন করবো যে এটা তুমি বলো, এটা বলো, কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে, বুঝছো? আচ্ছা, তাহলে জৈব রসায়ন এটা কাকে বলে? দেখো রসায়নের যে শাখা, এটা কাকে বলে প্রথমে আমরা এটা লিখে নিব। রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয়। হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয়। হাইড্রোকার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। তাকে জৈব রসায়ন বলে। জৈব রসায়ন প্রথমেই অর্গানিক কেমিস্ট্রি যখন কেউ একটা টিচার যখন খুলবে তখন প্রথম কোশ্চেনই হইতে পারে জৈব রসায়ন কাকে বলে, যদি সবচেয়ে সহজ করতে চায়। দেখলো যে তুমি জৈব রসায়ন পড়ছো, তুমি এটা জানো কিনা। অবশ্যই সংজ্ঞার ভিতরে এই 2টা শব্দ থাকতে হবে, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। তাহলে এখন জৈব রসায়ন কাকে বলে এটাও আসতে পারে না। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ দেখো হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত যৌগ, হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন ও এর জাতক যৌগকে
জাতক যৌগকে জৈব যৌগ বলে, জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন ও কার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন ও এর জাতক যৌগকে বলা হচ্ছে জৈব যৌগ। তাহলে হাইড্রোকার্বন কাকে বলা হচ্ছে? হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ গঠিত হয় তার নাম হলো হাইড্রোকার্বন। বোঝাই যাচ্ছে? জাতক মানে উদ্ভূত, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে সৃষ্টি, এরকম, বুঝছো? অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন থেকে সৃষ্টি। তুলছো এটা? এখন আসো আমরা একটু ইতিহাস সম্পর্কে জেনে আসি। জৈব যৌগের ইতিহাস। টাইটেল দাও, জৈব যৌগের ইতিহাস। জৈব যৌগের ইতিহাস। এটা একেবারে গল্পের মতো করে মনে রাখবো আমরা, গল্পের মতো করে, মুখস্থ করার কিছু নাই। জৈব যৌগের ইতিহাস পুরাপুরি গল্পের মতো করে সিকোয়েন্সিয়াল ভাবে মুখস্থ রাখবো, মানে মনে রাখবো আর কি। 1808 সাল, মুভিতে দেখায় না সাল 1808, তারপরে একটা সিকোয়েন্স বর্ণনা করে, তো এরকম। 1808 সাল, একটা নায়ক ছিল যার নাম হলো বার্জেলিয়াস। নায়কের নাম হলো বার্জেলিয়াস। তাহলে 1808 সাল, বিজ্ঞানী বার্জেলিয়াস, লেখো বার্জেলিয়াস। 1808 সাল, বিজ্ঞানী বার্জেলিয়াস। 1808 সালে বার্জেলিয়াস নামক একজন বিজ্ঞানী আসে এবং এসে তিনি একটি মতবাদ দেন। বার্জেলিয়াস, বার্জেলিয়াস, এটা বার্জেলিয়াস, বার্জেলিয়াস। তো তিনি একটা মতবাদ দেন, সেটা হচ্ছে লিভিং সোর্স। লিভিং সোর্স যেটাকে বলা হয় উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণী যাদের জীবন আছে। লিভিং সোর্স মানে কি? যাদের জীবন আছে, যেমন উদ্ভিদ ও প্রাণী। এবং নন লিভিং সোর্স, যাদের জীবন নাই। নন লিভিং সোর্স, যাদের জীবন নেই, অর্থাৎ খনিজ, উনি মেইনলি বলছে খনিজ লবণের কথা। নন লিভিং সোর্স হিসেবে তিনি খনিজ লবণের কথা উল্লেখ করেছেন। তাহলে আসো, 1808 সাল বিজ্ঞানী বার্জেলিয়াস আসলো, এসে উনি দুইটার কথা বলছে, একটা হচ্ছে লিভিং সোর্স এবং নন লিভিং সোর্স। উনি বলছে লিভিং সোর্স বা সজীব উৎস, যেটাকে উদ্ভিদ ও প্রাণী বলা হচ্ছে, সেখান থেকে পাওয়া যায় জৈব যৌগ। নন লিভিং সোর্স, আর জীবন নাই, সেখানে তিনি উল্লেখ করছেন খনিজ লবণকে, সেখান থেকে পাওয়া যায় অজৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগ পাওয়া যায় সজীব উৎস থেকে, যাদের জীবন আছে, আর অজৈব যৌগ পাওয়া যায় যাদের জীবন নাই, যেমন খনিজ লবণ, সেখান থেকে। তাহলে এটা বুঝছো কিনা? 1808 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস আসলো, এসে উনি দুইটা কথা বলছে, একটা হচ্ছে লিভিং সোর্স এবং নন লিভিং সোর্সের কথা, অর্থাৎ সজীব উৎস থেকে যাদের জীবন আছে সেখান থেকে আমরা পাবো জৈব যৌগ, যাদের জীবন নাই যেমন খনিজ লবণ, নন লিভিং সোর্স, সেখান থেকে আমরা পাবো অজৈব যৌগ, এটার কথা বলছে। এর নিচেই লিখবা 1815 সাল,
1808 গেল, এখন 7 বছর পরে আবার আসছে 1808 সাল। 1808 সালের পরে 1815 সালে ওই একই বিজ্ঞানী বার্জেলিয়াস আসছে। অনেক সময় হয় না, কথা বলতে বলতে কিছু কথা ভুলে যায়, বুঝছো? কিছু কথা প্রয়োজন বাট ভুলে গেছে। ও কি করছে, এই 2 কথা বলে গেছে, 1815 সালে আবার আসছে, এসে বলতেছে যে আমার একটা কথা ভুলে গেছিলাম, আমি এখন আবার বলতে আসছি সেটা 7 বছর পরে, বুঝছো? 7 বছর পরে আবার সেই ভুলে যাওয়া কথা আবার বলতে আসছে। কি বলতে আসছে? ও বলতে আসছে যে আমি তোমাদের 1808 সালে আমি একটা কথা বলছিলাম যে লিভিং সোর্স বা উদ্ভিদ ও প্রাণী থেকে জৈব যৌগ পাওয়া যায়, নন লিভিং সোর্স যাদের জীবন নাই সেখান থেকে অজৈব যৌগ পাওয়া যায়। ঠিকই আছে কথা আমার, জাস্ট আমি একটু অ্যাড করব। কি অ্যাড করব? এই যে লিভিং সোর্স বা উদ্ভিদ ও প্রাণী থেকে যে জৈব যৌগ পাওয়া যায় এটা একটা রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরেম বা প্রাণ শক্তি মতবাদ। তাহলে 1815 সাল, দাগ দাও, এর নিচে লিখবা 1815 সাল। এই বলছে সজীব উৎস থেকে বা লিভিং সোর্স থেকে, সজীব উৎস থেকে জৈব যৌগ একটি রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয়। প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয় এবং এটি রসায়নাগারে মানে ল্যাবরেটরিতে রসায়নাগারে প্রস্তুত করা সম্ভব নয়। এই মতবাদকে প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরেম বলে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। ভাইটাল ফোর্স থিওরেম কাকে বলে বা প্রাণ শক্তি মতবাদ কাকে বলে, এটা কিন্তু আসে ক নাম্বারে, আসবে এটা ক নাম্বারে, এটা আসে। ভাইটাল ফোর্স থিওরেম বা প্রাণ শক্তি মতবাদ কাকে বলে? সজীব উৎস থেকে জৈব যৌগ একটি রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে সৃষ্টি হয় এবং এটি রসায়নাগারে প্রস্তুত সম্ভব নয়। কথাটা বলেছে বার্জেলিয়াস এবং এই মতবাদকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরেম। কথা কি বুঝছো? 1808 সালেও বলছিল লিভিং সোর্স থেকে জৈব যৌগ সৃষ্টি হয়, বাট ভুলে গেছিল একটা কথা, যে লিভিং সোর্স থেকে প্রাণ শক্তির প্রভাবে, রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে জৈব যৌগ সৃষ্টি হয়। এই কথাটা ভুলে গেছিল বলতে, 1815 সালে ও এসে এটা বলে গেছে আবার। তোলা হয়ে গেলে বলো। দেখো সিকোয়েন্সিয়াল চলতেছে, 1808 সালেও আসছিল, 1815 সালেও আসছে। একটা কথা বলতে ভুলে গেছিল, এজন্য বলে দিয়ে গেল। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে প্রাণ শক্তি মতবাদের জনককে, তাহলে কি হবে? বার্জেলিয়াস। মনে থাকে যেন, লেখো প্রাণ শক্তি মতবাদের জনককে। এমসিকিউ, প্রাণ শক্তি মতবাদের জনককে। যতই সহজ কোশ্চেন হোক এটা বারবার আসে। প্রাণ শক্তি মতবাদের জনককে, নামটা হলো বাংলাতে লিখবা বার্জেলিয়াস। তাহলে প্রাণ শক্তি মতবাদের জনক হলো বার্জেলিয়াস। কত পর্যন্ত গেল? 1815। এরপর আসতেছে মাস্তান 1828 সালে। নাম হলো, ইংলিশ দিয়ে বললে হয় ফ্রেডরিক উহলার, ইংলিশ দিয়ে বানানটা হয় এইরকম,
ফ্রেডরিক ফ্রেডরিক উহলার। ইংলিশ দিয়ে বানানো হয় এরকম, বাংলা দিয়ে করলে এটা হবে ভোলার। যেমন একটা ব্যাটসম্যানের মানে বোলারের নাম আছে বুঝছো, দেখবা উমেশ যাদব, বাংলা দিয়ে বলে যাদব, যখন ইংলিশ দিয়ে বলবে বলবে উমেশ ইয়াদব, ওয়াই এ, ইয়াদব হয়ে যায় যাদব। আবার এটা যদি মনে না থাকে, বায়োলজিতে একটা শব্দ, বায়োলজিতে তোমাদের একটা ইয়ে আছে, ক্রোমোজোমকে রঞ্জন করছে অর্থাৎ রং করছে, হল দেয়ার, হল দেয়ার। আর ওইটা তুমি যদি ইংলিশ দিয়ে বলো এরকম হয় অল দের, বুঝছো? আর বাংলায় হয় ভল দেয়ার। তো এইরকমই এটা, ফ্রেডরিক উহলার, বাংলা দিয়ে বললে হবে ভোলার, বুঝছো? ফ্রেডরিক ভোলার বা ভোলার, এটা লিখে রাখো। আবার যেন উহলার থাকলে বলবা যে এই ভোলার তো নাই, এরকম যেন না হয়। উহলার যে কথা, ভোলার একই কথা, ভোলার। তো ফ্রেডরিক ভোলার 1828 সালে, দেখো এ ল্যাবরেটরিতে কাজ করতো, ল্যাবরেটরি, অর্থাৎ রসায়নাগারে কাজ করত। রসায়নাগারে কাজ করত। তো ল্যাবরেটরিতে বা রসায়নাগারে কাজ করত। কাজ করতে করতে রসায়নাগারে ধরো আমরা গেলে কি হয়, একটু দেখি, একটার সাথে একটা মিশাই দেখি কি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একটু সালফিউরিক অ্যাসিড, একটু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু মিশাই দেখি তো কেমন হয়। সোডিয়াম আছে, একটু পানি দিয়ে দেখি তো কেমন হয়। তো ও তো ল্যাবরেটরিতেই কাজ করে, তার মানে ও বিভিন্ন বিক্রিয়া নিয়ে কাজ করে, একটার সাথে একটা মিশাই দেখি কি হয় না হয়, এভাবে এক্সপেরিমেন্ট করে দেখে। হ্যাঁ, না, সোডিয়ামে পানি দিলে তো অন্য অবস্থা সৃষ্টি হবে। তো কথা হচ্ছে যে ও এভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখে, যেহেতু ল্যাবরেটরিতে কাজ করে। ও করছে কি, লেড সায়ানাইড, লেড সায়ানাইড এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিছে। লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিছে, যেখানে তৈরি হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস লেড ক্লোরাইড। বুঝতেইছো, প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। লেড ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। এখানে 2 দিলেই কিন্তু, এখানে 2 দাও, এখানে 2 দাও, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিয়ে ও পাইছে অ্যামোনিয়াম সায়ানাইড প্লাস লেড ক্লোরাইড। ও এটা একটা তোমার হচ্ছে এই বিক্রিয়াটা দিছে অ্যামোনিয়াম সায়ানাইডের সাথে, লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ইন্টেনশনালি দিছে, নিজের ইচ্ছাই দিছে, বুঝছো? এখন ও চাচ্ছিল উৎপাদ হিসেবে, ও যে অ্যামোনিয়াম সায়ানাইডটা পাইছে, ও চাচ্ছিল এটাকে বাষ্পীভূত করে কঠিন পদার্থে পরিণত করবে। মানে ওর মেইন ইন্টেনশন ছিল কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করবে, ওর ইচ্ছা ছিল কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করবে। তো কি করে, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেয়, তাপ দিয়ে ও চাইছিল কঠিন অ্যামোনিয়াম সায়ানাইডে পরিণত করবে, ওর দরকার ছিল একটু কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড দরকার ছিল ওর। তো এই জন্য ও একটু তাপ দিয়ে চিন্তা করলো যে তাপ দিয়ে যদি পাই তাহলে আমার একটু কাজে লাগে। তো এটা কি করলো, কি ও তাপ দিল, তাপ দিল। তো তাপ দেওয়ার সাথে সাথেই একটা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়ার সৃষ্টি হলো, পারমাণবিক পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, পুনর্বিন্যাস। তাহলে ও কি করলো, লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিয়ে অ্যামোনিয়াম সায়ানাইড পাইলো। পাওয়ার পরে ওর ইচ্ছা ছিল অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে, এই যে তাপ দিয়ে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করবে, ওই জন্য তাপ দিল। তাপ দেওয়ার সাথে সাথেই তৈরি হলো NH2CO NH2, অর্থাৎ
ইউরিয়া, ইউরিয়া NH2CO NH2 পারমাণবিক পুনর্বিন্যাস মানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, একে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। রিঅ্যারেঞ্জমেন্ট আমি দেখাই নাই, এটা লিখলেই হবে। এটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, প্রথম দিকে এই জন্য রিঅ্যারেঞ্জমেন্ট দেখাইনি। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন পরে পরে। পারমাণবিক পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস বিক্রিয়া একটা টাইপ, বিক্রিয়ার একটা টাইপ, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং পুনর্বিন্যাসকরণ। কোনটা যে কোনটা ইউরিয়া, কোনটা সমানুকরণ? না না না, সমানুকরণ বিক্রিয়া না। এই যে NH4CNO থেকে যে তুমি ইউরিয়া তৈরি করলা না, এটা হলো পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া, পারমাণবিক পুনর্বিন্যাসকরণ, এটাকে বলা হয় পারমাণবিক পুনর্বিন্যাসকরণ। দেখো তো নাইট্রোজেনের সংখ্যা সমান আছে, এখানে নাইট্রোজেন একটা, দুইটা, ওখানেও দুইটা, মানে এটার নাম হলো পারমাণবিক পুনর্বিন্যাসকরণ। বাট এটাতে দেখো তো মানে আণবিক সংখ্যা সেম থাকলেও গাঠনিক সংখ্যা মানে গাঠনিক যে সাইন সেটা আলাদা হবে, অর্থাৎ বিক্রিয়ার ধরন হলো পারমাণবিক পুনর্বিন্যাস, কিন্তু এরা একে অপরের সমান, এটা বলতে হবে। এটা বলতে পারো তুমি, এরা হলো একে অপরের সমানু, তুমি বলতে পারবে না যে এটা সমানুকরণ বিক্রিয়া, এটা হলো একে অপরের সমানু, বিক্রিয়ার ধরনটা হলো পারমাণবিক পুনর্বিন্যাস, বুঝছো? আচ্ছা, এখন আসো, এই যে ইউরিয়াটা তৈরি হইলো, এই ইউরিয়াটা জৈব যৌগ, এটা প্রমাণ করছে বিজ্ঞানী রাউলি 1773 সালে। তাহলে লেখো ইউরিয়া জৈব যৌগ, ইউরিয়া জৈব যৌগ, এটা প্রমাণ করছে বিজ্ঞানী রাউলি, বিজ্ঞানী রাউলি 1773 সালে। কই থেকে পাইলো এই ইউরিয়াটা? প্রাণীর মূত্র থেকে। প্রাণীর মূত্রে ইউরিয়া থাকে না, সেই প্রাণীর মূত্র থেকে ইউরিয়া কালেক্ট করে ও এই ইউরিয়াকে বলছিল জৈব যৌগ। এখন তোমাকে বলি, 1773 সালে ও প্রাণীর মূত্র থেকে ইউরিয়া আহরণ করছে এবং সেটাকে বলছে জৈব যৌগ। এটা বলার কারণ আছে। আচ্ছা, প্রাণী ও কি ওর জীবন্ত না? লিভিং সোর্স থেকেই তো ইউরিয়া পাইছে, তো লিভিং সোর্স থেকে ইউরিয়া পাইছে, ওটাকেও জৈব যৌগ বলছে। তাতে কি বার্জিলিয়াসের কোনো ক্ষতি হয়েছে? বার্জিলিয়াস তো বলছিল যে সজীব উৎস থেকে ইউরিয়া পাওয়া যায়, বার্জিলিয়াসের কিন্তু কোনো ক্ষতি হয়নি। বার্জিলিয়াসের মতবাদ একটু লিখে তারপরে এদিকে একটু তাকাও, বোঝা লাগবে এটা একটু। দেখো বলি, শোনো, ইউরিয়া আবিষ্কৃত হয়েছে 1773 সালেই, অর্থাৎ 1808-এরও আগে, কিন্তু 1773 সালে ইউরিয়া আবিষ্কার হয়েছে এবং ওইটাকে জৈব যৌগ বলা হয়েছে। তারপর 1808 সালে বার্জেলিয়াস এসে বলছে যে লিভিং সোর্স থেকে আমরা ইউরিয়া পাই। তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ আমরা প্রাণীর মূত্র থেকে ইউরিয়া পাইছি, জৈব যৌগ, প্রাণীর মূত্র থেকে আমরা জৈব যৌগ পাইছি। এই কথা তো বার্জেলিয়াসের কথার সাথে যায়, কারণ ও বলছিল কি সজীব উৎস থেকে ইউরিয়া পাওয়া যায়, অর্থাৎ প্রাণী থেকে ইউরিয়া পাওয়া যাবে, জৈব যৌগ পাওয়া যাবে, তাই না? ও বলছিল এটা, কোনো সমস্যা নাই। বাট তুমি ইউরিয়াটা তৈরি করলা কোথায় থেকে দেখো তো? ল্যাবরেটরির রাসায়নিক যৌগ থেকে তৈরি করলা না, অর্থাৎ নন লিভিং সোর্স থেকে তৈরি করলা না ইউরিয়া। বার্জেলিয়াস কি বলছিল? নন লিভিং সোর্স থেকে অজৈব যৌগ তৈরি হয়, কখনোই ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করা যায় না, বার্জেলিয়াস এটা বলছিল। বাট দেখো এ করছে কি ভুল করে, জাস্ট, কিন্তু এটা ভুল করে। তো চাইছিল না অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরি করতে, ও চাইছিল অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে। হয়ে গেছে ইউরিয়া, ও তো মনে করো ব্যাপক খুশি যে এবার তো খেলা শুরু, আমি তো ইউরিয়া তৈরি করে ফেলছি, পুরা বার্জেলিয়াস ভুল। ইউরিয়া তো জৈব যৌগ, তো জানেই যে আমি নন লিভিং সোর্স থেকে ইউরিয়া তৈরি করছি। বাহ, এবার বার্জেলিয়াসের যুক্তি ভুল প্রমাণ। এখান থেকেই জৈব যৌগের শুরু। তার মানে মেইন কালপ্রিট কে? বোলার। এ যদি এই ভুলটা না করতো তাহলে কিন্তু তোমাদের জৈব যৌগটা পড়া লাগতো না। তাহলে ভুল করে কিন্তু পুরা জৈব যৌগ আবিষ্কার করছে। তো ভুল করেই বানাক আর সঠিক করেই বানাক, জৈব যৌগের জনক তাহলে কে? ফ্রেডরিক বোলার।
ভুল করে জৈব যৌগের জনক হয়ে গেল, দেখছো? তাহলে মাঝে মধ্যে ভুল করেও কিন্তু অনেক কিছু হয়। তাহলে দেখো জৈব যৌগের জনক হলো ফ্রেডরিক ভোলার। প্রশ্নকর্তা প্রশ্ন করার প্রথমেই, এমসিকিউ প্রশ্ন করার প্রথমেই চিন্তা আসতে পারে এটা, জৈব যৌগের জনককে। অনেকেই ভুল দেখাবে, কি জানো? বার্জিলিয়াস দেখাবে। জৈব যৌগের জনক কিন্তু ফ্রেডরিক ভোলার। বার্জিলিয়াস তো ভুল বলছে, তাই না? জৈব যৌগের জনক হলো ফ্রেডরিক ভোলার। এটা লিখে নাও। রাউলি প্রমাণ করছে 1773, ও অনেক আগে প্রমাণ করছে। জৈব যৌগের এইভাবে কোশ্চেন আসবে না, এইভাবে কোশ্চেন আসবে না। এখান থেকে দুইটা কোশ্চেন আসে, একটা হলো জৈব যৌগের জনককে, প্রাণ শক্তি মতবাদের জনককে। তাহলে প্রাণ শক্তি মতবাদের জনককে বার্জেলিয়াস, জৈব যৌগের জনককে এইটা যেন কখনোই ভুল না হয়। 1 নম্বর কোশ্চেন তোমরা পাইয়ে গেলা, ধরো যে কোনো এক্সামের জন্য 1 নম্বর কোশ্চেন তোমরা কমন পাইয়ে গেলা। এখন আসো, প্রথম জৈব যৌগ আবিষ্কৃত হয়েছে কোন যৌগ থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম জৈব যৌগ আবিষ্কৃত হয়েছে কোন যৌগ থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? কথা কি বুঝছো? প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া, যেটা আবিষ্কৃত করা হয়েছে কোথায় থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম জৈব যৌগ আবিষ্কৃত হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? পারমাণবিক পুনর্বিন্যাস। কথা কি বুঝছো? কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। এই কোশ্চেনটা কয়বার আসছে চিন্তা করার বাইরে। প্রথম জৈব যৌগ কোন যৌগ থেকে আবিষ্কৃত হয়? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে? পারমাণবিক পুনর্বিন্যাস। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম জৈব যৌগ তৈরি হয় কোন যৌগ থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে? পারমাণবিক পুনর্বিন্যাস। লিখে নাও দরকার হলে, এই কোশ্চেনগুলো লিখে নাও দরকার হলে। অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম সায়ানাইড, সায়ানাইড ট, অ্যামোনিয়াম সায়ানাইড। সায়ানাইড যৌগ সবসময় বিষাক্ত হয়। অ্যামোনিয়াম সায়ানাইড। প্রত্যেকটা ক্লাস শেষে আমি কিন্তু কোশ্চেন ধরবো, যা পড়াইছি ওর ভিতর থেকে ধরবো, বুঝছো? তাহলে এটা তুলছো? আচ্ছা, এখন আসো জৈব যৌগ। লেখো জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ। অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষ, মাত্র 1 লক্ষ। 80 লক্ষ, অজৈব যৌগ 1 লক্ষ। 1 লক্ষ। এখন কথা হলো জৈব যৌগ 80 লক্ষ, 80 লক্ষ যৌগ, এত কথা, মানে এত বড় একটা অ্যামাউন্ট। 80 লাখ মানে বুঝতেছো কত বড় একটা অ্যামাউন্ট। তো এত হইলো কেমনে? জৈব যৌগের সংখ্যা 80 লাখ হইলো কেমনে? এত বেশি কেন? তাহলে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ লেখো। জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ, সংখ্যাধিক্যের কারণ।
জৈব যৌগ কেন এত বেশি, এটা এভাবে মনে রাখবা। সিআইডি নাম শুনছো না তোমরা, বাট সিআইপি, তোমরা নাম শুনছো সিআইডি, এখানে শুনবা সিআইপি। সিতে হলো ক্যাটানেশন, ক্যাটানেশন। আইতে আইসোমারাইজেশন, পিতে পলিমারাইজেশন। ক্যাটানেশন মানে ক্যাটানেশনই, এটাকে বলা হয় শিকলীকরণ। ক্যাটানা মানে শিকল, তো ক্যাটানেশন মানে ক্যাটানেশনই লিখতে পারো বা শিকলীকরণ, ক্যাটানেশন। আইসোমারাইজেশন মানে হলো সমানুকরণ। পিতে পলিমারাইজেশন মানে পলিমারকরণ, পলিমারকরণ। তাহলে ক্যাটানেশন, সিতে হলো ক্যাটানেশন, আইতে হলো আইসোমারাইজেশন, পিতে হলো পলিমারাইজেশন। এই তিনটা কারণে জৈব যৌগের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এটা আসতে পারে না, জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা হবে? তিনটা। জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ নিচের কোনটি নয়? ক্যাটানেশন, আইসোমারাইজেশন, পলিমারাইজেশন, তারপর আরেকটা দিল ধরো দ্রুতকরণ, সংযোজন, এইভাবে দিল ধরো। হ্যাঁ, ক্যাটানেশনের বাংলা হলো শিকলীকরণ। শিকলীকরণ, শিকল, শিকলীকরণ, শিকলীকরণ, শিকল। ক্যাটানা মানে হলো শিকল, ক্যাটানা মানে হলো শিকল, এখান থেকে আসছে শিকলীকরণ। আবারও বলি তাইলে, জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কয়টা? তিনটা, ক্যাটানেশন, আইসোমারাইজেশন, পলিমারাইজেশন। এখান থেকে সবচেয়ে ভালো কোশ্চেন হইতে পারে নিচের কোনটি জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ নয়। সমস্যাটা হয় কোথায় জানো? তোমরা প্রথম অংশটা পড়ো, এই 9টা আর দেখো না, কারণ 9টা না দেখে মেরে দিবা কাটার ক্যাটানেশন, পরে দেখবা যে এখানে না 9 লেখা ছিল, শেষ। বুঝছো? এইটাই সবচেয়ে বেশি ভুল যায়। অ্যাডমিশন টেস্টে 9 এলা কোশ্চেন থাকে, মাঝে মধ্যে থাকে, ওইগুলো কোশ্চেন বুঝছো না দেখার কারণে ভুল হয়ে যায়। এই জন্য একটু কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়া লাগে। তাহলে আসো, ক্যাটানেশন, আইসোমারাইজেশন এবং পলিমারাইজেশন। প্রথমটা ক্যাটানেশন। আসো ক্যাটানেশনে, ক্যাটানেশন বা শিকলীকরণ। ক্যাটানেশন বা শিকলীকরণ। দেখো, কার্বন এর সাথে কার্বনের স্বপরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে ক্যাটানেশন বলে। কার্বনের সাথে কার্বন এর স্বপরমাণু, স্বপরমাণু বিভিন্নভাবে যুক্ত হওয়ার, বিভিন্নভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ক্যাটানেশন বলে। ক্যাটানেশন বলে মানে কার্বন এবং কার্বন বিভিন্নভাবে যুক্ত হইতে পারে, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ক্যাটানেশন। এক্সাম্পল দেখো, কার্বন কার্বনের সাথে একক বন্ধনে যুক্ত হইতে পারে, একটা যৌগ হইল। কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত হইতে পারে, আরেকটা যৌগ হইল। কার্বন কার্বনের সাথে সাইক্লিক ভাবে যুক্ত হইতে পারে, সাইক্লিক ভাবে যুক্ত হলে কি হবে? CH2 CH2 CH2,
এই যৌগের নাম কি? 2 কার্বন বিশিষ্ট দেখো অ্যালকেন, এর নাম হলো ইথেন। 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এর নাম হলো ইথিন। দেখো তো 3 কার্বন বিশিষ্ট, এর নাম হলো প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হয় প্রোপেন, বাট চক্রাকার মানে সাইক্লিক। সাইক্লিক প্রোপেনের নাম কি হবে তাহলে? সাইক্লোপ্রোপেন। এর নাম হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। তাহলে দেখো কার্বন কার্বনের সাথে সরল শিকলে যুক্ত হইতে পারছে, দ্বিবন্ধনে যুক্ত হতে পারছে, আবার বদ্ধ শিকলে যুক্ত হইতে পারতেছে। এইটাকে তুমি যদি এইভাবে লেখো, মানে তুমি যদি স্কেলেটাল ফর্মুলাতে লিখতে চাও তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এটা মানেই হলো সাইক্লোপ্রোপেন। এটা এইভাবে না থেকে কিন্তু এইভাবেও থাকতে পারে। এটা মানেই হলো সাইক্লোপ্রোপেন। কার্বনের কোণা মানেই হলো কার্বন। এখানে সব কোণাতে একটা করে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, কার্বন আছে। কার্বন ব্যতীত হাত মিলানোর জন্য হাইড্রোজেন থাকে। তাহলে দেখো যদি তুমি এইভাবে দেখো তাহলে বুঝবা এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, কোণা তৈরি করছে। কার্বনের কয়টা হাত? জৈব যৌগে কার্বনের 4টি হাত। তাহলে দেখো তো আমি কোণা তৈরি করলাম, সবগুলো কোণাতে কার্বন আছে। কার্বনের এখানে কয়টা হাত পূরণ হয়েছে? 2টা। তাহলে আর 2টা হাত পূরণ করতে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? ফাঁকা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ হয়। তাহলে এখানে 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে। এখানে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে। এখানে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? শেষ। এটা হলো সাইক্লোপ্রোপেন, বুঝছো? তো এইটারই স্কেলেটাল ফর্মুলা হলো এটা। তাহলে আমাকে বলো তো এটার নাম কি হবে? হ্যাঁ, সাইক্লিক। যদি বদ্ধ থাকে তাহলে তার নাম হলো সাইক্লিক বা সাইক্লো, বুঝছো? এটা হলো বিষয়। বদ্ধ শিকলের নাম হচ্ছে সাইক্লিক। এগুলো আসবে সামনের দিকে আসবে, জাস্ট এটা একটু লিখে নাও, সামনের দিকে সব আছে, এক্সপ্লেনেশন আছে। একটু বলো তো এটার নাম কি হবে? এবার আমি কার্বন দিয়ে দিইনি, স্কেলেটাল ফর্মুলাতে দিয়েছি। কয়টা কোণা আছে? 4টি কোণা, তার মানে 4টি কার্বন। 4টি কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারপরে কি পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, তারপরে মনোডেকেন, ডাইডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, হেক্টাডেকেন, তারপরে হচ্ছে ননাডেকেন বা নন ডেকেন। তারপরে 20 নম্বর কার্বনকে কি বলা হয়? ইকোসেন বা আইকোসেন। আইকোসেন বা ইকোসেন। 20 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো আইকোসেন, লিখে রাখো। 20 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো আইকোসেন বা ইকোসেন। 20 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হলো আইকোসেন বা ইকোসেন। এগুলো কোনো ভিতর কিছুই আসবে না, এই যে যেগুলো বললাম আগে এগুলা কিছুই আসবে না, আসবে এটা। 20 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? আইকোসেন বা ইকোসেন। এই যৌগের নাম কি তাহলে? সাইক্লোবিউটেন। 4 কার্বন বিশিষ্ট, 4টি কোণা মানে 4টে কার্বন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হয় বিউটেন। যেহেতু দেখো বদ্ধ মানে সাইক্লিক, বদ্ধ মানে হলো সাইক্লিক, তাহলে সাইক্লোবিউটেন। এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন ছিল, তার মানে কি প্রোপেন ছিল, যেহেতু সাইক্লিক নাম হলো সাইক্লোপ্রোপেন। এটা হবে সাইক্লোবিউটেন। ইকোসেন বা আইকোসেন। আইকোসেন বা ইকোসেন, দুইটাই হয়। আইকোসেন বা ইকোসেন। আইকোসেন বা ইকোসেন। এটার নাম বলো এখন দেখি। কোনা গুনবা, খালি কোনা গুনবা, তাইলে হয়ে যাবে। কোনা গোনো, কয়টা কোনা? 5টা কোনা। তাহলে এর নাম কি হবে? প্রথমে দেখ, সাইক্লিক, সাইক্লিক মানে সাইক্লো। কয়টা কার্বন? 5টা। 5টা কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? পেন্টেন। সাইক্লো পেন্টেন, এর নাম হবে সাইক্লোপেন্টেন। পেন্টেন। যদি 6 কোনা থাকতো এরকম, এটার নাম কি হবে?
সাইক্লোহেক্সেন। যদি মাঝখানে একটা গোল দিয়ে দিতাম তাইলে কি হইতো? বেনজিন। মাঝখানে গোল গোল থাকলে হয়ে যাইতো বেনজিন, গোল না থাকলে হবে সাইক্লোহেক্সেন। না না, বেনজিন, বেনজিন। আচ্ছা এতটুকু তুলে নাও, সবকিছু সামনে আসবে, এতটুকু তুলে নাও। তাহলে দেখো কার্বনের সাথে কার্বন সপরমাণু বিভিন্ন ভাবে যুক্ত হইতে পারে। দেখো একভাবে যুক্ত হলে একটা যৌগ তৈরি করলো, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, তাহলে অনেক ভাবে যুক্ত হইতে পারতেছে, তাহলে যৌগের সংখ্যা বেশি হবে না? কার্বনের সাথে কার্বন বিভিন্ন ভাবে শিকল তৈরি করে যৌগ তৈরি করতেছে, তাহলে তো আলটিমেটলি যৌগের সংখ্যা বেশি হবে। এই জন্য জৈব যৌগের সংখ্যা 80 লাখ। এটা হলো একটা কারণ, ক্যাটানেশন। ক্যাটানেশন হলো একটা কারণ জৈব যৌগের সংখ্যাধিক্যের। একটা আরেকটার সাথে বিভিন্ন ভাবে যৌগ তৈরি করতেছে, তাহলে যৌগের সংখ্যা বেশি হবে না? একটা কারণ। এখন আসো, কার্বনের রূপভেদ কয়টা? কার্বনের রূপভেদ কি কি? হ্যাঁ, গ্রাফাইট এবং ডায়মন্ড, হীরক। জৈব যৌগে এসে কার্বনের রূপভেদ হয়ে যাবে 3টা। দেখো কার্বনের রূপভেদ, ক্যাটানেশনের একটা ভালো উদাহরণ হলো কার্বনের বিশেষ একটা রূপভেদ। কার্বনের রূপভেদ হীরক বা ডায়মন্ড, হীরা, গ্রাফাইট, আর আরেকটা হলো ফুলারিনস। ফুলারিনস, ফুলারিনস, কার্বনের বিশেষ একটা রূপভেদ হচ্ছে ফুলারিনস। ক্যাটানেশনের ভালো উদাহরণ, যেটা কিনা ক্যাটেনেশনের ভালো উদাহরণ। ক্যাটানেশনের ভালো একটা উদাহরণ হলো ফুলারিনস। কার্বনের রূপভেদ হচ্ছে 3টা, হিরো, গ্রাফাইট, আর একটা হলো ফুলারিনস। এই ফুলারিনসটা হলো বিশেষ রূপভেদ, যেটা কিনা ক্যাটানেশনের ভালো উদাহরণ। তো ফুলারিনসটা কি জিনিস? এখন আসো, ফুলারিনস, ফুলারিনস, ফুলারিনস কি লেখো? তিরিশ থেকে 70টি কার্বন পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে, পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে বিশেষ যৌগ তৈরি করে, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে বিশেষ যৌগ তৈরি করে তার নাম হলো ফুলারিনস। যৌগ তৈরি করে তাকে ফুলারিনস বলে। তাহলে ফুলারিনসের ভিতরে কোন ধরনের বন্ধন বিদ্যমান? বলো। সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। বলা হচ্ছে 30 থেকে 70টি কার্বন পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে বিশেষ যৌগ তৈরি করে তার নাম হলো ফুলারিনস। আচ্ছা, এক্সাম্পল, এক্সাম্পল C30, C32, C50, C60, C70। তা দেখো 50টা কার্বন, 30টা কার্বন পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করতেছে তার নামও ফুলারিনস। 32টা কার্বন পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করতেছে তার নামও ফুলারিনস। 50টাও করতেছে, 60টাও করতেছে, 70টাও করতেছে, এগুলো সবগুলোকে বলা হচ্ছে ফুলারিনস। বাট
এগুলার ভিতরে বিশেষ একটা আছে, সেটা হলো C60। C60 দেখো এগুলো সবগুলো ফুলারেন্স, বাট C60 এর একটা বিশেষ নাম আছে, নাম হলো বুকমিনস্টার ফুলারেন্স। এর অপর নাম বলতে পারবা বুকমিনস্টার ফুলারেন্স বা বাকিবল। বাকিবল এটা কিন্তু কোনো ফোর্স না, নামটাই বাকিবল, বুঝছো? বুকমিনস্টার ফুলারেন্স বা বাকিবল। তাহলে ফুলারেন্সের ভিতরে C60 এর অপর বিশেষ একটা নাম আছে, যার নাম হলো বুকমিনস্টার ফুলারেন্স বা বাকিবল। নামটা করছে ফরাসি স্থপতি বুকমিনস্টার ফুলারের নাম অনুসারে। ফরাসি স্থপতি বুকমিনস্টার ফুলারের নাম অনুসারে, নাম অনুসারে। আর এই যে C60 বা বুকমিনস্টার ফুলারেন্স, এটা হচ্ছে ভূগোলক আকৃতির বিশেষ গম্বুজ। ভূগোলক আকৃতির মানে এটার আকার আর কি, ভূগোলক আকৃতির বিশেষ গম্বুজের মতো। ভূগোলক আকৃতির গম্বুজের মতো, গম্বুজের মতো, বা দেখতে ফুটবলের মতো লাগে। ভূগোলক আকৃতির গম্বুজের মতো। এর আণবিক ভর কত হবে? আণবিক ভর দেখি বলো তো, আণবিক ভর কত হবে? C60 তার মানে কার্বনের আণবিক ভর, পারমাণবিক ভর কত? 12 না? 12 গুণ 60 720। এর আণবিক ভর হচ্ছে 720। এর সংকরায়ন কি হবে? সংকরায়ন sp2 সংকরায়ন বিদ্যমান। sp2 সংকরায়ন বিদ্যমান। বন্ধ করে